এবার সেলিনা হায়াত আইভির একটি ছবিকে এআই দিয়ে সম্পাদনা করে আর্জেন্টিনার জার্সি পরানো অবস্থায় ছড়িয়ে দেওয়া হয়। প্রায় 18,000 মানুষ ওই ছবিটিতে প্রতিক্রিয়া জানানোর পর দেখা যায় দাবিটি সম্পূর্ণ ভুয়া। ওদিকে নোরা ফাতেহিকে খ্রিস্টান দাবি করে একটি পোস্ট ভাইরাল হয় টিকটকে। সেটাও প্রায় 1,14,000 ভিউ অতিক্রম করার পর দেখা যায় সেই দাবিটিও সম্পূর্ণ বানোয়াট। কেবল তাই নয়, আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচকে ঘিরে গ্যালারিতে দুই তরুণীর মারামারির দাবিতেও ছড়িয়েছে বিভ্রান্তি। দর্শক, চলুন শুরুতে আমরা কয়েকটা ফ্যাক্ট চেক দেখে নিই, তারপর আলাপে যাব। ফুটবল বিশ্বকাপের আবহে আর্জেন্টিনার জার্সি গায়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ছবিটি ডক্টর সেলিনা হায়াত আইভি নামের একটি ফ্যান পেজ থেকে প্রচার করা হয়। প্রায় 18,000 মানুষ ছবিটিতে প্রতিক্রিয়াও জানায়, কিন্তু রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় ছবিটি বাস্তব নয়, বরং এআই প্রযুক্তির সহায়তায় সম্পাদিত। মূলত 2022 সালে প্রকাশিত আইভির একটি ছবিকে সম্পাদনা করে তার গায়ে আর্জেন্টিনার জার্সি বসানো হয়েছে। ওদিকে ব্রাজিল মরক্কো ম্যাচে মরক্কোর জার্সি পরে উপস্থিত হওয়ায় জনপ্রিয় গায়িকা ও নৃত্যশিল্পী নোরা ফাতেহিকে খ্রিস্টান দাবি করে একটি পোস্ট টিকটকে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই পোস্টটি ছড়িয়ে পড়লে প্রায় 1,14,000 ভিউজ অতিক্রম করে। প্রায় 4,000 অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়াও জানানো হয়। তবে যাচাই করে দেখা যায় নোরা ফাতেহি খ্রিস্টান নন, তিনি মরক্কো বংশোদ্ভূত মুসলিম। কানাডায় জন্ম হলেও তিনি দীর্ঘদিন ধরেই নিজের দেশ মরক্কোকে সমর্থন করে আসছেন এবং আগেও মরক্কোর জার্সি পরে ছবি প্রকাশ করেছেন। আবার বিশ্বকাপে ইরানের অংশগ্রহণকে কেন্দ্র করে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নামে একটি বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় ইরানের ফুটবল দলকে আঘাত করা হলে ট্রাম্পের সঙ্গে ইতালির যুদ্ধ শুরু হবে। টিকটকে প্রচারিত এমন পোস্টে প্রায় 3 লাখ বার দেখা হয়েছে, কিন্তু জর্জিয়া মেলোনির নামে প্রচলিত উক্তিটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র বা আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন পাওয়া যায়নি। মেলোনিও এমন কোনো মন্তব্যই করেন। গুজব এখানেই শেষ নয়। আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচ ঘিরে গ্যালারিতে দুই তরুণীর মারামারির দাবিতে ছড়ানো ভাইরাল ভিডিওটিও বাস্তব নয়, বরং এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। ভিডিওটির পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র বা গণমাধ্যমের প্রতিবেদন পাওয়া যায়নি। ভিডিওটি বিশ্লেষণে এআই নির্ভর সম্পাদনার প্রমাণ পাওয়া গেছে। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক উভয় ইস্যুকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। চলমান ফুটবল বিশ্বকাপকে টার্গেট করে ভিউ বাড়ানোর অপচেষ্টায় ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, ৭১। আমরা প্রতিবেদনটা দেখলাম এবং আরও একবার প্রমাণিত হলো যে যখন যা আলোচনায় তখন সেটা নিয়ে সাজানো হচ্ছে গুজব। এবং এখন ঠিক এই মুহূর্তে মাঠে বিশ্বকাপ চলছে, বিশ্বকাপ জমে উঠেছে, এখন সেই বিশ্বকাপকে ঘিরে এই গুজবের ঝড় বয়ে যাচ্ছে। এই মুহূর্তে আগে জানিয়েছে আমার সঙ্গে আছেন রবি আজিয়াটা পিএলসি চিফ কর্পোরেট রেগুলেটরি অফিসার শাহেদ আলম। জনাব শাহেদ আলম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি আমাকে সময়টা দিচ্ছেন এবং বরাবরই আসলে ফেক নিউজের বিপরীতে সঠিক তথ্য তুলে ধরার জন্য যে আলোচনাগুলো হয় আপনাদের মতো বিশ্লেষকদের কিছু মন্তব্য আমরা জানার চেষ্টা করি। আজকে আমরা অনুমানই করতে পারছিলাম যে বিশ্বকাপ যখন গড়াচ্ছে তখন নিশ্চয়ই বিশ্বকাপ কেন্দ্রিক গুজবগুলো আমরা দেখব। ইতোমধ্যেই আমরা ফ্যাক্ট চেক করেছি এবং কম করে হলেও 40 থেকে 50টি আলোচিত গুজব আমাদের চোখে পড়েছে এবং আজকে তো আরও 5টা আমরা তুলে ধরার চেষ্টা করলাম। প্রথমত, সরাসরি প্ল্যাটফর্মগুলো যোগাযোগ করাটা কতটা চ্যালেঞ্জিং আমাদের জন্য ঠিক এই প্রেক্ষাপটে? প্রথমে একটু বলে রাখি, আপনি যেটা বলেছেন এখানে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, আমরা যেহেতু এখন একটা সোশ্যাল মিডিয়ার যুগে আছি, এটাই এখন বাস্তবতা এবং এখানেই আমাদেরকে এটা মেনে নিয়ে আমাদেরকে এই বাস্তবতা মেনে নিয়ে আমাদেরকে চলতে হচ্ছে। সো এই ক্ষেত্রে আপনি যে প্রতিবেদনে যেটা বলেছেন বা আপনার ইন্ট্রোডাকশনে যেটা বলেছেন, অ্যাওয়ারনেসের কোনো বিকল্প নেই। আমাদের সবাইকে সজাগ হতে হবে। আমাদের যারা সোশ্যাল মিডিয়া ইউজ করি আমাদের সবাইকে বুঝতে হবে কোনটা ফেক এবং সেটা একটু চেক করতে হবে নিজেদেরকে। বিভিন্ন মাধ্যম আছে, আপনি সেগুলোর মাধ্যমে কিন্তু এই ইনফরমেশনগুলো চেক করতে পারেন। সো আপনি যখনই সোশ্যাল মিডিয়াতে কোনো ইনফরমেশন দেখবেন, ইমিডিয়েটলি রিঅ্যাক্ট না করাটাই হচ্ছে প্রথম আপনার বলবো আপনার একটা
প্রথম আপনাকে কাজটা করতে হবে যেটা সেটা যে রিঅ্যাক্ট না করার প্রথমেই। আপনাকে সেটা একটু যাচাই করে নিতে হবে। এখন আপনার প্রশ্ন থেকে যদি একটু বলি সেটা হচ্ছে আমাদের এখানে বাংলাদেশে এখন যেটা হয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি আম এর মধ্যে যে ইন্টারিম গভর্নমেন্ট ছিলেন বা এর আগেও যারা গভর্নমেন্টে ছিলেন, তারা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াকে প্রেশার দিয়ে চেষ্টা করেছেন ইনফরমেশন গুলোকে সরানোর জন্য। আসলে আমাদেরকে বুঝতে হবে কিভাবে কাজ করে এবং তাদেরকে দিয়ে আমরা কিভাবে এই ইনফরমেশন এবং ডিসইনফরমেশনের যে ম্যাটেরিয়ালস গুলো আছে সেগুলো কিভাবে আমরা সরাতে পারি। তাদের কিছু কমিউনিটি গাইডলাইন আছে, তাদের নিজস্ব কিছু রুলস আছে, সেগুলো আমাদেরকে দেখতে হবে। প্রথমত হচ্ছে এই যে মার্কেট কন্ডাক্ট গাইডলাইন বিভিন্ন দেশে আছে, আমাদের দেশে কিন্তু এখনো সে ধরনের কোনো মার্কেট কন্ডাক্ট গাইডলাইন নেই যারা এই ধরনের সোশ্যাল মিডিয়া বা তারা এটা করতে বাধ্য। আমাদেরকে তাদেরকে একটা মোটামুটি একটা কন্ট্রোল মেকানিজম আনতে হবে। এটা যদি আমরা না আনতে পারি তাহলে কিন্তু আমরা এই জায়গাগুলোতে অ্যাড্রেস করতে পারবো না। মনে রাখতে হবে যে আমরা মোবাইল অপারেটর বলি বা সরকার বা সাইবার সিকিউরিটি যারা দেখছেন, আমরা কিন্তু কোনো একটা ভ্যাকুয়ামে কাজ করতে পারবো না। আমাদেরকে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে কাজ করতে হবে। সো এই ফ্রেমওয়ার্কটা আমাদের লাগবে। আমাদের একটা ন্যাশনাল রেগুলেটরি বডি আছে বিটিআরসি, এবং ডিজিটাল সিকিউরিটির জন্য মিনিস্ট্রি কাজ করছে। আমাদেরকে এই জিনিসগুলোকে কম্বাইন্ডলি আমাদেরকে এই মিস ইনফরমেশন হ্যাঁ, ডিসিমিনেশন এটা আপনি আগেও জি। তাগিদ দিয়েছিলেন যে আমাদের একটা ফ্রেমওয়ার্কের প্রয়োজন। আপনি নিশ্চয়ই শুনেছেন যে গেল সপ্তাহে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পার্লামেন্টে বলেছিলেন যে সাইবার নিরাপত্তা অধ্যাদেশের যেই কারেকশনটা আসবে সেই জায়গাটাতে আসলে এই সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা যুক্ত করা হবে। সেখানে আসলে যে ধরনের উস্কানিমূলক কিংবা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে, সেগুলোকে তুলে নিয়ে যাওয়ার কথাও সেখানে উল্লেখ করা হয়েছে। আমরা আসলে কোথায় আটকে আছি? যোগাযোগে আটকে আছি নাকি আমাদের কোনো আইনই নাই আসলে? সো প্রথম কথা হচ্ছে যে আইন বা গাইডলাইন এখনো অনেকটা ল্যাকিং। যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এটা নিয়ে কাজ হচ্ছে। আমরা এই ধরনের যে কোনো ফ্রেমওয়ার্ক এবং লিগ্যাল পজিশনটা আমাদেরকে ঠিক করতে হবে আগে। কারণ আমাদেরকে এই সোশ্যাল মিডিয়ার যারা প্ল্যাটফর্ম ওনার তাদেরকে জানাতে হবে, তাদেরকে বুঝতে হবে যে এই যে কন্টেন্টগুলো আমার এখান থেকে দেখা যাচ্ছে এটা আমার সোশিও পার্সপেক্টিভ থেকে আমার দেশে এটা ইল্লিগাল। এবং আমি যখন নোটিফিকেশনটা দিব তাকে এটা সরাতে হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। আমাদের একটা এসএলএ থাকতে হবে। এখন এই এসএলএটা আপনি কিভাবে বাধ্য করবেন? আমি যদি একটু উদাহরণ দেই, ম্যাটার মতন একটা অর্গানাইজেশনকে, যারা ফেসবুক প্ল্যাটফর্মের মালিক, তারা কিভাবে এই জিনিসটা রিমুভ করবে? তারা কেন আমাদের কথা শুনবে? সো আমাদেরকে আগে ওইখান থেকে জায়গাটা শুরু করতে হবে যে তাদেরকে কিভাবে আমি আমার ফ্রেমওয়ার্কের মধ্যে আনতে পারি। কারণ মনে রাখতে হবে তারাও কিন্তু আমার কথা শুনতে বাধ্য। কারণ আমাদের মতন এত বড় মার্কেট কিন্তু অনেক দেশেই নেই, বা অনেক মার্কেট এত বড় সাইজের না। আমার এই মুহূর্তে ৬ কোটি শুধুমাত্র ফেসবুক ইউজারই আছে অ্যাক্টিভ। আমি অ্যাক্টিভ ফেসবুক ইউজারের কথা বলছি, ৬ কোটি মতন আছে। সো বড় একটা মার্কেট। এখান থেকে প্রায় প্রতি ইউজার প্রতি ফেসবুকের নিজস্ব ক্যালকুলেশন অনুযায়ী প্রায় $৮ থেকে $10 করে পার সাবস্ক্রাইবার তাদের ইনকাম হয়। সুতরাং এটা একটা বড় ইনকামের জায়গা তাদের। সো আমাদেরকে যেটা করতে হবে তাদেরকে এটা আমাদের ফ্রেমওয়ার্কের মধ্যে আনতে হবে, তাদের সাথে বসতে হবে এবং তাদের সাথে আমাদেরকে ডিসকাশনটা করতে হবে যে কিভাবে কোন রুলস এবং কমিউনিটি গাইডলাইনের মাধ্যমে আমরা এই মিস ইনফরমেশনগুলো সরাতে তাদেরকে নোটিফাই করতে পারি এবং কত তাড়াতাড়ি তারা করতে পারে। তাদের নিজস্ব একটা এসএলএ আছে, কিন্তু আমাদেরকেও তাদেরকে যে জিনিসটা আলোচনার মাধ্যমে আসতে হবে যে কত দ্রুত তারা এই মিস ইনফরমেশন ডিসইনফরমেশনগুলোকে ব্লক করতে পারে। মনে রাখতে হবে এখানে মোবাইল অপারেটর আমরা কিন্তু লিগেলি অথবা টেকনিক্যালি আমরা উই ক্যান রিড দ্য কন্টেন্টস। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কন্টেন্টগুলো কিন্তু এনক্রিপ্টেড হয়। বাট আমরা যেটা করতে পারি, আমরা কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এই ম্যালিশিয়াস ইনফরমেশনগুলো কিভাবে দ্রুত ছড়াচ্ছে, ভাইরাল ফিশিং লিঙ্কগুলোকে আমরা বের করতে পারি, বটনেট অ্যাক্টিভিটিগুলো আমরা দেখতে পারি। বাট এটার জন্য একটা কোঅর্ডিনেটেড ডিসইনফরমেশন ক্যাম্পেইন আমাদেরকে লঞ্চ করতে হবে, অ্যানালাইজিং দ্য ম্যাটার ডেটা। সো এটার জন্য সরকার যেমন এগিয়ে আসতে হবে, আমাদেরকেও এগিয়ে আসতে হবে এবং এই যে বিগ টেক কোম্পানিগুলো যে ম্যাটা, আমরা যদি ফেসবুক বা ইনস্টাগ্রামের কথা বলি, তাদেরকেও আমাদেরকে টেবিলে নিয়ে আসতে হবে যে কম্বাইনলি আমরা কিভাবে এই জিনিসটাকে একদম আমরা আসলে মূল গলদের জায়গাটা বুঝতে পেরেছি। ভারত কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টার ইউটিউব চ্যানেল সহ মোট 10টা ইউটিউব চ্যানেল ব্লক করেছে। আমাদের গণমাধ্যম যেগুলো আছে সেগুলো ব্লক করা, এবং দেখা যাচ্ছে কখনো কখনো কোনো গেস্টের সঙ্গে যখন আমরা কথা বলি পশ্চিমবঙ্গের, তখন আমরা দেখেছি যে সেই অংশটুকু কেবলমাত্র ব্লক করা। তারা আসলে কিভাবে করছে? নিজস্ব ফ্রেমওয়ার্কে করছে? যদি সেটা করে থাকে, আমরা কি আমাদের ইন্টারনাল কোনো ইনফ্রাস্ট্রাকচার দিয়ে ঝুঁকিপূর্ণ তথ্যগুলোকে বন্ধ করতে পারি কিনা? জি।
ধন্যবাদ। সো আপনার আমরা যদি একটু দেখি যে ইন্ডিয়ার যে ব্লকিং পাওয়ারটা আসতেছে সেটা হচ্ছে ওদের ২০২১ সালে যে ইন্টারমিডিয়ারি গাইডলাইন আছে যেটা ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। জি। সেই গাইডলাইন অনুযায়ী এখানে ম্যান্ডেট দেওয়া আছে, টেক ডাউন অর্ডারস দিতে পারে গভর্নমেন্ট, যেখানে ৩৬ ঘন্টার মধ্যে এইসব মিডিয়াকে অ্যাকশন নিতে হবে এবং এগুলো ইমপ্লিমেন্টের জন্য গভর্নমেন্ট শুধু যে আইন করেছে তা না, এটার এফেক্টিভ ইমপ্লিমেন্টেশনের জন্য কিন্তু ব্যবস্থা নিয়েছে। আমি যদি আরেকটু বলি, ইন্ডিয়ান আইটি অ্যাক্টে এক্সপ্লিসিটলি এম্পাওয়ার করা আছে গভর্নমেন্টকে, সেকশন 69 সম্ভবত, যেখানে গভর্নমেন্ট কিন্তু স্পেসিফিক কন্টেন্ট চ্যানেল, ন্যাশনাল সিকিউরিটি, পাবলিক অর্ডার্স, এটা এবং ফরেন রিলেশনস, এই তিনটা কারণে আপনার ব্লক করতে পারে। আমাদের কিন্তু সেই ধরনের সিমিলার কোনো প্রভিশন নাই, আমাদের কোনো আইনও নাই এই জায়গাগুলোতে। যেমন ইন্ডিয়াতে আপনার জিও ব্লকিং করতে পারে সরকার, ইউটিউব, গুগল কে বলতে পারে যে হাইড স্পেসিফিক চ্যানেলস ফ্রম দ্য ইন্ডিয়ান আইপি অ্যাড্রেসেস, কিন্তু সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু সে ধরনের কোনো প্রভিশন নাই। আমাদেরকে যেটা চেষ্টা করতে হয় বিটিআরসি বা যেটা করে সেটা হচ্ছে আইএসপি গুলোকে ইনস্ট্রাকশন দেয় যে টু ব্লক দ্য এন্টায়ার প্ল্যাটফর্ম। সো এখানে আইনগতভাবে অবশ্যই প্ল্যাটফর্মের অনেকগুলো ব্যত্যয় আছে বা আমরা এখনো ওই জায়গায় পৌঁছতে পারিনি। যেমন ধরেন আপনি যেটা বললেন, আমরা দেখেছি এর আগেও প্রায় ২২টা ইউটিউব চ্যানেল বন্ধ হয়েছিল সম্ভবত, সব মিলে বাংলাদেশেও অনেকগুলো চ্যানেল আছে। কিন্তু আমাদেরকে যদি ব্লক করতে হয়, বিটিআরসি যদি ব্লক করে বা আমাদের যে সিকিউরিটি এজেন্সিগুলো তারা ব্লক করে, তাহলে তারা পুরো প্ল্যাটফর্মটা ব্লক করে দিতে হয়। সো আমাদেরকে আচ্ছা, মানে ফেসবুকে যদি একটু পরিষ্কার হই, ফেসবুকে যদি কেউ অপতথ্য ছড়ায় তাহলে আমি কেবলমাত্র সেই অপতথ্যের যে পোস্ট সেটা বন্ধ করতে পারছি না, আমি গোটা ফেসবুকটাকে বন্ধ করতে হবে। অ্যাবসলিউটলি। সো আপনাকে সেই ইনফ্রাস্ট্রাকচার যেমন রেডি করতে হবে, ইন্ডিয়ার মতো যেটা আমি বলেছি ২০২১ সালে তাদের ইন্টারমিডিয়েট গাইডলাইনটা করেছে ডিজিটাল মিডিয়ার জন্য, সেটা করতে হবে। আমাদের যে আইটি অ্যাক্টটা আছে সেটাকেও আমাদেরকে একটু স্ট্রেংথেন করতে হবে যাতে ওই প্রভিশনগুলো থাকে, বিটিআরসির এম্পাওয়ারমেন্ট থাকে এবং সিকিউরিটি এজেন্সিগুলোর এম্পাওয়ারমেন্ট থাকে, যাতে তারা এই টেক ডাউন অর্ডারটা দিতে পারে। এবং সেটা অবশ্যই ফেসবুক বা ইনস্টাগ্রাম যারা আছে তাদেরকে কিন্তু প্রত্যেকটা দেশের আইন মেনে চলতে হয়, সুতরাং তারা সেটা মানতে বাধ্য। বাট তার মানে আমরা যে আসলে প্ল্যাটফর্ম যারা আছে তাদেরকে আইনের আওতায় আনা বা তাদের কাছ থেকে জরিমানা আদায় করা কিংবা তাদের কাছ থেকে টেক ডাউন বলে শব্দটা প্রয়োগ করা, কোনোটাই হচ্ছে না ফ্রেমওয়ার্কের কারণে, যোগাযোগটা অত স্ট্রং না হওয়ার কারণে। ঠিক আছে, আমরা ধরলাম সেটা আজ বা কাল হয়তো সেই ফ্রেমওয়ার্কটা হবে, কিন্তু মাঝখানে যে সময়টা, এই সময়টাতে আমরা আসলে কি করতে পারি? হ্যাঁ, এখন আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে এই তথ্যটা ঠিক নাকি বেঠিক, কিন্তু বছরখানেক আগে অনেকে এই প্রশ্নটা করতো না, সবাই বিশ্বাস করতো। আর কি করা যেতে পারে? এখন যেটা আমরা করছি সেটা হচ্ছে আমরা রিকোয়েস্ট করছি গুগল মেটাকে, সরকারের পক্ষ থেকে রিকোয়েস্ট করা হয় অ্যাকশন নেওয়ার জন্য, বিভিন্ন লিস্ট পাঠানো হয় কন্টেন্টগুলো দিয়ে। তখন সেটা গুগল যেটা করে বা ফেসবুক যেটা করে, তারা তাদের কমিউনিটি রুলস রেগুলেশনসের বার্তা হচ্ছে কিনা সেটা দেখে তারপর তারা অ্যাকশন নেয়। ভেরি স্লো, এবং অনেক ক্ষেত্রে তারা সেটা করে না। তারা দেখে যে আসলে এখানে ফ্রিডম অফ স্পিচ, বিভিন্ন রাইটস ব্যালেন্স করতে গিয়ে তারা সেই সব জিনিসগুলো করে না, কারণ তারা বলে যে এটা আসলে তো তোমার আইনের সরাসরি কোনো ব্যত্যয় হচ্ছে না, প্লাস হচ্ছে আমার কমিউনিটি গাইডলাইনও এটা সরাসরি কোনো ব্যত্যয় হচ্ছে না। সো এখানে আইনটাকে ভেরি স্পেসিফিক করতে হবে, কারণ আমি যেটা বললাম, আমরা কিন্তু সব ব্লক করতে বলছি না, যেটা ন্যাশনাল সিকিউরিটি, পাবলিক অর্ডার এবং ফরেন রিলেশনস বা অন্যান্য পার্সপেক্টিভগুলো স্পেসিফাই করে আমাদেরকে এই আইনটা প্রয়োগ করতে হবে। আচ্ছা, আমি একেবারে শেষ দিকে চলে এসেছি। একেবারে একটা পরামর্শ দিয়ে আমি আলাপটা শেষ করব। একটা পরামর্শ আপনার কাছ থেকে নিতে চাই। ধরুন ঠিক এই মুহূর্তে গুজবের একটা বাণিজ্যিকরণ চলছে, অর্থাৎ শুধুমাত্র পলিটিক্যাল পার্টিগুলোকে টার্গেট করা তা না, পাশাপাশি এটা দিয়ে আমরা জানি গুজব থেকেও টাকা আয় করা যায়, যে কারণে সবাই গুজব ছড়াচ্ছে। একটা পরামর্শ দিবেন যেটা ঠিক এই মুহূর্তে করা সবার আগে জরুরি। এখন প্রথম যে জিনিসটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আসলে ইউটিউব, ফেসবুক এবং গুগল, এদের সাথে আসলে আমাদেরকে বসতে হবে। বসে এই যে ভিউ বাণিজ্যের জন্য যে ট্রানজেকশনগুলো হচ্ছে, সেই ট্রানজেকশনের সোর্সগুলো আমাদেরকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বের করতে হবে, এবং ফেসবুক, ইউটিউব এবং তাদের সাথে বসে বের করতে হবে যে কিভাবে আমরা এগুলোকে আসলে প্রতিহত করতে পারি। কারণ এটা কিন্তু একটা অন্যায়ের মাধ্যমে টাকা ইনকাম করা হচ্ছে এবং এটার মাধ্যমে বিভিন্ন পাবলিক ডিসঅর্ডার তৈরি করা হচ্ছে। সুতরাং আমাদের এক্সিস্টিং লতে এটা অন্তত এইটুকু এখন করা সম্ভব। ব্লকিং যদি করতে চান সেটা অবশ্যই একটু এখনই সম্ভব না, কারণ সেটার জন্য আপনার একটা ফ্রেমওয়ার্ক লাগবে, আপনার ইনফ্রাস্ট্রাকচার লাগবে। চমৎকার, একটা দীর্ঘ সময় আপনি ছিলেন এবং বেশ কিছু কার্যকরী পরামর্শগুলো পেলাম। কৃতজ্ঞতা, সামনে কোনো আয়োজনে নিশ্চয়ই আবার আপনার সঙ্গে কথা হবে। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ রবি আজিয়াটা পিএলসি চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম।
এবং আজ আপনারা ছিলেন এতক্ষণ ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফ্যাক্ট নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একইভাবে একই সময়, এবং আপনারা যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকেও যোগাযোগ করতে পারেন www.facebook.com/fakenewsscanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবে দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।